কিন্তু এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ড ওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেবো কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে, কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে देशर स्वार्थे राज्य स्वार्थे आईन कार्यकर कुछ ये लोग को पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। जय हिंद बंधुरा, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কল্যাণীতে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছিলেন। সেখানে হুগলি, উত্তর 24 পরগনা এবং নদিয়া এই 3টে জেলার সমস্ত এমএলএকে এমপিদেরকে ডাকা হয়েছিল। নবান্নের যারা শীর্ষকর্তা, যারা রাজ্য সরকারের যারা শীর্ষকর্তা তারা ছিলেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি আর মন্ত্রীরা ছিলেন। মন্ত্রিসভাটা কয়েকদিনের মধ্যে তৈরি হচ্ছে। সেখানে এই অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা রিভিউ মিটিং, আপনারা সেই ছবি ইতিমধ্যে হয়তো টুকটাক দেখেছেন যে সেখানে ওই বাহুল্য ছিল না। মানে এর আগের যে সরকার 15 বছর জিহাদিদের সরকার চলেছিল, সেখানে যে কোটি কোটি টাকা খরচ করা হতো, সেখানে মণ্ডপ তৈরি করা, সেখানে যে বিরাট অঢেল সমস্ত খাওয়া দাওয়া, বিরাট নিরাপত্তার কড়াকড়ি, এইসব কিছু ছিল না। সেখানে বাসে করে বিধাননগর পুলিশের যারা অফিসাররা তারা বাসে করে গেছেন এবং সবাই মিলে মানে খরচা যতটা সম্ভব বাঁচানো যায়। পাবলিকের টাকা ভাই, পাবলিকের টাকা নিয়ে আগের সরকার যেভাবে নয়ছয় করেছে সেটা হয়নি। সেখানে শুভেন্দুবাবু এই কথাগুলো বলেছিলেন, জলদি জলদি ভাগো, এবং কিছু ছবি আমরা দেখাবো হাকিমপুর সীমান্তের কি অবস্থা। একটু আপনাদেরকে বলে রাখি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে কি হলো। সেখানে শুভেন্দুবাবু মানে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আগামীকালকে নবান্ন থেকে তিনি একটা ফর্ম প্রকাশ করবেন। যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে যে মায়েরা আছেন তারা অন্নপূর্ণার ভাণ্ডারে তারা পাবেন 1,500 টাকা করে, যারা পেতেন ডবল পাবেন, 3,000 টাকা করে পাবেন। তার জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো লিপিবদ্ধ করতে হবে এবং যতদিন না পর্যন্ত সেই ফর্মটা আপনারা মানে মায়েরা জমা দেবেন ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারটা চালু থাকবে। যা যা প্রকল্প ছিল সমস্ত কিছুই চালু থাকবে। যেটা স্বাস্থ্য সাথী ছিল সেটা এখনও চালু আছে, স্বাস্থ্য সাথীটা আয়ুষ্মান ভারতে কনভার্ট করছে। এছাড়া মা ক্যান্টিন চলছিল, সেখানে 5 টাকায় ডিম ভাত দেওয়া হতো। সেই মা ক্যান্টিনে সপ্তাহে 2 দিন করে মাছ ভাত দেওয়া হবে। ইতিমধ্যে মাছ ভাত চালু হয়ে গেছে। আর একটা খুব বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী নিয়েছেন যে এই যে শুধুমাত্র যারা এই যা যা সুবিধে পাবেন সেটা শুধুমাত্র ভারতীয়রা পাবেন, এবং এই ভারতীয়রা পাবেন শুধু তাই নয়। দেখুন, একটা জিনিস আপনাদেরকে বলতেই হবে যে আয়ুষ দপ্তর বলে একটা দপ্তর নতুন রাজ্যে চালু হচ্ছে। আয়ুষ দপ্তরটা কি? হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদ, মানে এগুলো সব একটা যেন পিছিয়ে পড়া, সান্টিং করা, একটা কর্নারে ঠেলে দেওয়া হয়েছিল। ভারতবর্ষের এই আয়ুর্বেদ নিয়ে গোটা বিশ্ব এগিয়ে গেল, ইউরোপ আমেরিকা এগিয়ে গেল, অথচ ভারত সরকার যে চেষ্টাটা করেছিল সেই চেষ্টার কথা জানানো হয়েছিল এ রাজ্যের সরকারকে, জিহাদিদের সরকারকে 15 বছর ধরে যারা শাসন করে গেল, শুধু নয় অপশাসন করে গেল। তো তারা এই আয়ুষকে খুব একটা পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে হেলথ ডিপার্টমেন্টের অধীনে আর আয়ুষ থাকবে না। মানে স্বাস্থ্য দপ্তর থেকে বেরিয়ে একটা আলাদা ইন্ডিভিজুয়াল একটা স্বনির্ভর দপ্তর হবে। সেখানে মন্ত্রী থাকবেন, সচিব থাকবেন, তার আলাদা অফিস হবে, তার সমস্ত কিছু পরিকাঠামো আলাদা করে তৈরি করা হবে আয়ুষ দপ্তর। এটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং অত্যন্ত বড় একটা ঘটনা। এইবারে আসি, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন? জলদি জলদি ভাগো, মানে তাড়াতাড়ি পালাও, না হলে এ রাজ্যের সরকার কিন্তু আইন মোতাবেক ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা নেবে সেটা তো বলবো। কি হয়েছে, মানে কাদের বলছেন পালানোর কথা? আপনারা জানেন যে যখন এসআইআরটা শুরু হয় এ রাজ্যের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে একদম ঝেড়ে আগাপাস্তলা পুরোপুরি সংশোধন করা, সেই কাজের পরে আপনারা দেখেছেন যে ভাইপো, মানে লুচ্চা ভাইপো অবশ্যই, আর জিহাদিদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার যারা চাকর বাকর গোটা বাহিনী এবং তাদের যে চোর পোটাররা, মানে পেড মিডিয়া যেগুলো ছিল, সে সব কাগজ, সেটা আজকাল প্রতিদিন আনন্দবাজার, বর্তমান, এই সময় সমস্ত খবরের কাগজ, সমস্ত চ্যানেল কি চিৎকারটা না করেছে বলুন তো। আপনারা একটুখানি ইন্টারনেটে সার্চ করে দেখবেন কোথায় রোহিঙ্গা। তারা জ্ঞানেশ কুমারকে জিজ্ঞেস করছেন, সিইসি কে, মানে চিফ ইলেকশন কমিশনার দিল্লি থেকে এসেছিলেন, তাকে জিজ্ঞেস করছেন কতজন রোহিঙ্গার নাম বাদ গেল। অমিত শাহ এসেছিলেন, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে জিজ্ঞেস করছেন 5 তারা হোটেলে, আমি ছিলাম সেখানে, জিজ্ঞেস করছে যে কতজন রোহিঙ্গা বাদ গেল। মানে একটা অবিশ্বাসের বাতাবরণ, যেন ভারতীয় জনতা পার্টি তাদের যে সংকল্পপত্র প্রকাশ করেছিল, তারা যে ভাষণে বলেছিল, সেটা শুভেন্দুবাবুও বলেছেন, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন যে অনুপ্রবেশকারীরা এ রাজ্যে গিজ 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 করছে, তাদেরকে ধরা হবে, তাদেরকে ডিটেক্ট করা হবে, ডিলিট করা হবে, তারপর ডিপোর্ট করা হবে। এই কথাটা বহুদিন ধরে তারা বলে আসছেন। আর এ রাজ্যের যারা জেহাদিদের সরকার চালাচ্ছিল
তাদের একমাত্র ভরসা ছিল এই জিহাদি ভোট। দেখুন, জিহাদি ভোট বলতে মুসলিম ভোট না, মানে আমি বলতে চাইছি যে অনুপ্রবেশ করেছে যারা বাংলাদেশ থেকে, মিয়ানমার থেকে, রোহিঙ্গা, মানে একদম ভারতীয় নয়, তারা ভারতীয় পাসপোর্ট নেই, ভারতীয় কোনো ভিসা নেই, রেশন কার্ড নেই, আধার কার্ড নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র তোলামূল তাদেরকে এনেছে, তাদেরকে রেখেছে, তাদেরকে আশ্বাস দিয়েছে যে এখানে থাকো, তোমাদেরকে লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দেবো, রেশন কার্ড করে দেবো, তোমাদের বাচ্চাদেরকে এখানে স্কুলে পড়াবো, এখানকার তোমাদের এই সব ফ্রি যে সার্ভিসগুলো রয়েছে সব তোমরা পাবে, ভারতে থাকবে, ভারতে খাবে, ভারতের হয়ে জিহাদ ঘোষণা করবে। এরাই হচ্ছে জিহাদি, এদের কথাই বলছি। এরাই হচ্ছে জিহাদিদের সরকারের একদম প্রাণ ভোমরা ছিল। যেই এসআইআরটা চালু হলো, গোটা আক্রমণটা আপনারা তো দেখেছেন। জিহাদিদের সরকার বা জিহাদিদের যে দল, তারা পুরোপুরি নির্বাচন কমিশনকে কি না করেছে, বেঁধে রাখবো, তোর বাপকে ডাক, উমুক করবো তুমুক করবো, সেই গালাগালে ভরিয়ে দিয়েছে পুরো। কোনো গণতান্ত্রিক কাঠামো মানেনি, কোনো সংবিধান মানেনি, কোনো আইনের তোয়াক্কা করেনি, যা তা বলেছে। সেই বিষয় নিয়ে আজকে আমাদের টপিক নয়, আমাদের টপিক হচ্ছে এই যে ভাগো বলছেন মুখ্যমন্ত্রী, জলদি ভাগো, কাদের বলছেন? যারা অনুপ্রবেশ করে চলে এসেছিলেন, যারা ইতিমধ্যে চলে গেছে। অনেকে কিন্তু এই এসআইআরটা চালু হওয়ার পরে তারা কিছুটা হয়তো বুদ্ধিমান, বা কোনো বুদ্ধিমান লোক তাদেরকে পরামর্শটা দিয়েছিলেন যে ভাই পালা পালা এখনই, না হলে বড় বিপদ আছে। একটা অংশ চলে গেছে, আরেকটা অংশ যেই 4 তারিখে ফল প্রকাশ হলো, জিহাদিদের সরকারের পতন হয়ে গেল, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে এলো, তারপর থেকে তো তোলামূল চোরামূল তাদের ওপর থেকে হাতটা তুলে নিল। আরে বাবা, কাউন্সিলরদেরকে, নেতাদেরকে, এমএলএদেরকে, কন্ট্রাক্টরদেরকে, প্রমোটারদেরকে, বড় বড় কালপিটকে, ভাইপো নিজেই বাঁচতে পারছে না, লুচ্চা ভাইপো, তো সে আর কাকে বাঁচাবে? কেউ আর কারো ফোন তুলছে না। ফলে এখন যে একদম লোকালি যেগুলো চোরামূল রয়েছে, যারা বাংলাদেশের স্লোগান এখনো পর্যন্ত দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তারা সম্ভবত বলেছে ভাই পালিয়ে যা। এবার তারা পালানো শুরু করেছে। তাদের জন্য একটা বরাদ্দ হয়েছে, তাদেরকে ধরে কিছু কিছু জায়গায় ঘর তৈরি করা হয়েছে, সেখানে রাখা হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীর কথাটা পরিষ্কার আপনারা শুনলেন যে আমাদের জেলে রেখে, আমাদের খাবার খাইয়ে, ডিম আর মাছ ভাত খাইয়ে, পোশাক পরিয়ে, আমাদের ইলেকট্রিক পুড়িয়ে ওদেরকে কেন আমরা পুষে রাখতে যাবো? অতএব পোটলা করো, বিএসএফের হাতে তুলে দাও, বিএসএফের হাতে তুলে দাও। বুঝতে পারলেন কাদের কথা বলা হয়েছে? এদের কথাই বলা হয়েছে। এইবারে এরা পালানোর পেছনে আরেকটা কারণ আছে, খুব গভীর কারণ আছে, সেইটা দেখাবো। আজকে রাজস্থানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বলেছেন, খুব ছোট্ট ক্লিপিং, একটু দেখে নিন, তারপরে আপনারাই বুঝে যাবেন যে কেন এরা পালাচ্ছে। তাদেরকে তো পুষে রাখা হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল দেখুন সামনে 2029-এ লোকসভা ভোট আসছে, কোনোভাবে যদি হাইকোর্ট করে, সুপ্রিম কোর্ট করে আবার তাদের নামটা তোলা যায়, তাহলে তো চোরামূল তৃণমূল জিহাদিদের সরকার যারা ছিল এতদিন, সেই জিহাদিদের নেত্রীর লাভ। তাহলে পালাচ্ছে কেন, কোন ভয় থেকে পালাচ্ছে, একটু দেখুন, শুনুন। सिर्फ सीमाओं की सुरक्षा कर कर हम देश की सुरक्षा सुनिश्चित नहीं कर सकते। हमने क्षेत्रीय सुरक्षा का राज्य सरकारों के साथ रहकर चिंता भी करना पड़ेगा और वो जिम्मेदारी का निर्वहन भी करना पड़ेगा। हमारी जिम्मेदारी है कि सीमा से नजदीक 50 किलोमीटर के किसी भी गांव में कोई अवैध निर्माण होता है तो हम सिविल प्रशासन को सूचित करें, कलेक्टर को सूचित करें, एसपी को सूचित करें। हमारी जिम्मेदारी है कि 50 किलोमीटर की बॉर्डर तक के सभी गांवों में जनसांख्यिकी का परिवर्तन हो रहा है, कृत्रिम परिवर्तन हो रहा है, तो उसके प्रति सजग रहकर राज्य सरकार को आगाह करें। বন্ধুরা শুনলেন তো, অমিত শাহ যেটা মনে করিয়ে দিলেন, আইন হয়ে গেছে, এ রাজ্যে জিহাদিদের সরকার সেটা মানতো না। সীমান্ত থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত বিএসএফ নিয়ন্ত্রণ করতে পারবে, খোঁজ খবর নিতে পারবে, কোনো অবৈধ নির্মাণ, কোনো বাড়ি, কোনো অনুপ্রবেশকারী তারা যদি এসে থাকে, মানে হয়, এখনো তো ফাঁক ফোকরগুলো থেকে গিয়েছিল, মানে এখন বেড়া দেওয়া হচ্ছে, কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছে, তারপরে নদী পেরিয়ে দালাল ধরে ধরে টাকার বিনিময়, মানে তোলামূলের সাহায্য নিয়ে তারা সব প্রবেশ করতো। তো যারা থেকে গেছে তাদের নিয়ন্ত্রণ করেনি, পুলিশ করেনি, যেহেতু জিহাদিদের সরকার চায়নি, জিহাদিদের নেত্রী চায়নি, করেনি। তো এবারে যেটা হতে চলেছে, এই 50 কিলোমিটারের যে আইনটা, মানে সেটা যদি এটা লাগু এবার হয়ে যাবে, সরকার বদলে গেছে, মানে বাংলাদেশ সীমান্ত থেকে বসিরহাট একদম বারাসাত পর্যন্ত পুরোপুরি একদম বিএসএফ দেখতে পারবে। এই নিউ টাউন ফিউটাউন কলকাতার কাছাকাছি যত এলাকা রয়েছে, এরা তো মূলত এসে এখানে কেউ রিক্সা চালাতো, এখানে দোকানদারি করতো, ফল বিক্রি করতো, বুঝতেও পারবেন না আপনারা বাংলা ভাষায় কথা বলছে, বুঝতেই পারবেন না যে বাংলা, যেহেতু বাংলা ভাষা এবং বাংলাদেশের সঙ্গে তো ভৌগোলিকভাবে, পোশাকভাবে, এবার হ্যাঁ অনেক সময় ক্রস চেক করলে আপনারা জানতে পারতেন, লুঙ্গি পরা, লুঙ্গি দেখুন সবাই পরে, লুঙ্গি পশ্চিমবঙ্গে অনেকেই পরে,
দাড়িও অনেকেই রাখে, টুপিও অনেকেই পরে, অতএব চেনাটা মুশকিল, কিন্তু খুব জোরাজুরি করলে হয়তো বোঝা যেত। কিন্তু স্থানীয় তোলামূল বা চোরামূল বা জিহাদিদের যে নেতারা ছিল বা লুচ্চা ভাইপোর লোকেরা ছিল, তারা তখন বাধা দিত। এখন আপনারা চাইলেই যে কোনো কাউকে চ্যালেঞ্জ করতে পারবেন এবং জেনে যেতে পারবেন। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বললেন যে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ নজরদারি করবে সমস্ত সীমান্ত রাজ্য সরকারকেই মূল দায়িত্ব নিতে হবে। মানে সীমান্তবর্তী রাজ্য মানে কি, সেটা আসাম হতে পারে, ত্রিপুরা হতে পারে, মেঘালয় হতে পারে, পশ্চিমবঙ্গ হতে পারে, গুজরাট হতে পারে, রাজস্থান হতে পারে, মানে সীমান্তে যত রাজ্য রয়েছে, জম্মু কাশ্মীর হতে পারে। তো এইবারে একটা খুব ভালো তথ্য আপনাদের দিই। আপনারা অনেকে জানতে চাইছিলেন শুভেন্দুবাবু দিল্লি গিয়ে কি কথা হয়েছে, সেটা একটু আমাদের জানান। দেখুন, মন্ত্রিসভা তো গঠন হবেই, এবং এই যে প্রকল্পগুলো, যেগুলো কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে লাগু হবে, রেলের সম্প্রসারণ হবে, এগুলো হবে। একটা জিনিস যেটা মডেল বঙ্গ বলতে পারেন বা বেঙ্গল মডেল বলতে পারেন, সেইটা কিন্তু এবারে গোটা দেশে অনুসরণ করবে বিজেপি। এখনো পর্যন্ত আপনার কেরল বাকি আছে, আপনার তামিলনাড়ু বাকি আছে, পাঞ্জাব বাকি আছে, কাশ্মীর বাকি আছে, অনেক রাজ্য এখনো পর্যন্ত বাকি আছে। এবং এই ফলতার নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বা এই যে বিধানসভা নির্বাচনটা হয়ে গেল 2026-এ, তৃণমূলকে আন্ডার এস্টিমেট করবেন না। কেন করবেন না বলছি, 2 কোটির বেশি ভোট পেয়েছে এবং মুসলিমদের 99% ভোট কিন্তু গেছে ওই দিকে। এবার কিছুটা ভোট ভাগ হয়েছে, আইএসএফ, হুমায়ুন কবির বা সিপিআইএম এরা কিছু কিছু পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তোলামূলের দিকে, চোরামূলের দিকে ঝোঁকটা রয়েছে। এইবারে নির্ণায়ক ফ্যাক্টর আর মুসলিমরা নন। আগে যে ধারণাটা ছিল, আমি 30 নাম্বার পেয়ে, 40 নাম্বার পেয়ে, 50 নাম্বার পেয়ে পরীক্ষা দিচ্ছি, ও সাদা খাতায় পরীক্ষা দিচ্ছে, অতএব আমি জিতবো, যেটা জিহাদিদের নেত্রী ভাবতেন, লুচ্চা ভাইপো যেটা ভাবতেন, এই জন্যই তো এত বড় বড় রংবাজি, এত বড় বড় কথা, এত বড় বড় হুমকি। কিন্তু এইবারে পুরো ছবিটা বদলে গেছে। কোন ছবিটা বদলে গেছে? পুরো ধরুন, যেখানে 70% হিন্দু রয়েছে, পুরোপুরি একজোট হয়ে গেছে। ফলতা দেখিয়ে দিয়েছে। ফলতার 70% হিন্দু, তারা এক কাট্টা হয়ে এক জায়গায় ভোট দিয়েছে। এবং এই যে মডেলটা, এটাই হচ্ছে বেঙ্গল মডেল। এবং আধুনিক ভারতের চাণক্য অমিত শাহ, তিনি হচ্ছেন চিফ স্ট্র্যাটেজিস্ট বিজেপি। এই স্ট্র্যাটেজিটা নিয়েই কিন্তু বাকি রাজ্যে, মানে এমনকি সব জায়গায়, ইউপিতে বলুন, সমস্ত যত যত ভোট বাকি আছে বা লোকসভা ভোট, এই মডেলটাই এবারে অনুসরণ করবে ভারতীয় জনতা পার্টি। এই মডেলটা, মানে সেই গোখলে বলেছিল না যে হোয়াট বেঙ্গলস থিঙ্ক টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিঙ্কস টুমরো, সেটা হয়েছিল রেনেসাঁর সময়ে। আরেকটা রেনেসাঁ হতে চলেছে বাংলায়, মেধা, চিকিৎসা শাস্ত্র, সমস্ত কিছুতে, শিল্পে, চিন্তায়, সবকিছুতে আরেকটা নবজাগরণ হতে চলেছে। এটা হয়তো একটুখানি সময়ের আগে আপনাদেরকে বলছি, কিন্তু সেটা হতে চলেছে। বাঙালির জেদ, বাঙালির মেধা, বাঙালির মনন, সমস্ত কিছু নিয়ে একটা অদ্ভুত আরেকটা নবজাগরণের জন্য অপেক্ষা করুন। এবং দেখুন, আগামী 10 বছর, 20 বছর, 30 বছর ধরে বাংলা যে পিছিয়ে গেছিল এত বছরে, সেইটা এবার এগিয়ে যেতে চলেছে। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো সেটা কমেন্ট করে জানানোর পাশাপাশি, যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন, আর একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।